সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ নিয়ে। বাক্যের লক্ষণ ও প্রকারভেদ, ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। ভাষার মূল উপকরণ হলো বাক্য আর বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ, অর্থাৎ শব্দের সমন্বয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। তাই ভাষার মূল উপকরণ বাক্য হলে বাক্যের মৌলিক উপাদান হবে শব্দ। অন্যভাবে বলা যায় যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলে বাক্য। আমি আবার যদি বলি, যে সুবিন্যস্ত সুন্দরভাবে বিন্যস্ত করে পদসমষ্টি দ্বারা, অর্থাৎ পদগুলো পর্যায়ক্রমে সুন্দরভাবে সাজিয়ে কোনো বিষয়ের বক্তার মনোভাব সম্পূর্ণভাবে যদি প্রকাশিত হয় তাকে বলে বাক্য। কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদসমষ্টিও বাক্য নয়। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। কি বলা হয়েছে? বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ পরস্পরের সাথে সম্পর্ক সুন্দর হতে হবে এবং অন্বয় থাকা আবশ্যক। অন্বয় মানে কি? মিল থাকা আবশ্যক। এছাড়াও বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া প্রয়োজন, তবেই তা হবে বাক্য। অন্যভাবে আমরা উদাহরণের সাহায্যে যদি এইভাবে বলি তাহলে বিষয়টি আরও সুন্দর করে পরিস্ফুট হবে। যেমন ধরো, সে হাসছে, আমি ভাত খাবো, জ্বর হলে কি কেউ ভাত খায়? আমার খুব খিদে লেগেছে, ভাত না খেয়ে যেতে পারবো না, ভাত খেয়ে যাও, নইলে পরে খিদে লাগবে। এই যে এই বাক্যগুলো বললাম, উপরে সব বাক্যগুলোই সব উদাহরণই হলো বাক্য। এই যে উপরে যে বাক্যগুলো বললাম, এই সমস্তগুলোই, এই সবগুলোই উদাহরণ হলো বাক্য। বাক্যগুলো নানান ধরনের, তবে বাক্যগুলো নানান ধরনের। এখানে যে বাক্যগুলো বললাম, বিভিন্ন ধরনের বাক্য আমি বললাম, তবে একটা ব্যাপারে এদের মিল আছে, তা হলো প্রত্যেক উদাহরণেই কিছু না কিছু বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করছে এবং সেই বক্তব্য তৈরি হয়েছে পরপর কিছু পদ একত্রিত হওয়ার ফলে। আমরা পদগুলি সুন্দর করে সম্মিলিতভাবে সুন্দর করে সাজিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে সুন্দর করে প্রকাশ করতে পেরেছি। অন্যভাবে আমরা যদি সংজ্ঞাটা এইভাবে বলি, পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো পদ একত্রে মিলিত হয়ে যদি কোনো সম্পূর্ণ ও অর্থপূর্ণ বক্তব্য প্রকাশ করে তবে তাকে বলে বাক্য। পরস্পর সম্পর্কযুক্ত বাক্যগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক থাকতে হবে, কতগুলো পদ একত্রে মিলিত হতে হবে। যদি কোনো সম্পূর্ণ ও অর্থপূর্ণ বক্তব্য প্রকাশ করে, সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করে তবে তাকে বলে বাক্য। যেমন বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ এর মতে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তিযুক্ত পদ সমুচ্চয়কে বাক্য বলে। অন্যভাবে বলা যায়, বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ এর মতে যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তিযুক্ত পদ সমুচ্চয়কে বলে বাক্য। তাহলে বাক্যে আমরা এই যে বাক্যের বিন্যস্তগুলি পড়লাম, আসলে ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত 3টি গুণ থাকা চাই। একটা উৎকৃষ্ট বাক্যের 3টা গুণ থাকা চাই। গুণটি কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই হলো আকাঙ্ক্ষা। তোমরা এটা ভালো করে জানো যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার, একটা পদ শোনার পরে আরেকটা পদ শোনার যে ইচ্ছা, তাই হলো আকাঙ্ক্ষা। যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে, এইটুকু বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু ইচ্ছা থাকে। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে একটি পূর্ণাঙ্গ বাক্য।
যদি আমি উপরে আবার যাব যে চন্দ্র পৃথিবীর চারদিকে বলে আমি আর কিছু বললাম না, তারপরের অংশটুকু শোনার জন্য তোমাদের একটা মনোভাবটা তোমার প্রকাশ পায়, যে শোনার একটা ইচ্ছা প্রকাশ থাকে, যে আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হলো না, এই পরিপূর্ণ করার জন্য আমরা বাক্যটাকে এইভাবে যদি বলি, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, এখানে আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়েছে বলে একটি পূর্ণাঙ্গ বাক্য হয়েছে। সুতরাং এইভাবে যদি বাক্য গঠন করি, সম্পূর্ণ ভাব প্রকাশ করি, তখনই এটা হলো একটা পূর্ণ বাক্য। আর যদি আকাঙ্ক্ষা থেকে যায়, বাক্যটা পূর্ণ যদি সম্পূর্ণ না করি, তাহলেই তার যে ইচ্ছাটা থেকে যায়, এটাই হলো আকাঙ্ক্ষা। আসক্তি 2 নম্বরের হলো আসক্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে পদগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসেই আসক্তি। কি বলা হয়েছে? বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য, অর্থের মিল, সঙ্গতি মানে মিল, রক্ষা করার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাস, পদগুলো সুন্দরভাবে সাজানোই হলো আসক্তি। যেমন একটা উদাহরণ দিলে তোমরা সুন্দর করে বুঝে যাবে। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। লেখা হওয়াতে পদ সন্নিবেশ ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত হয়নি, তাই এটি একটি বাক্য হয়নি। মনোভাবপূর্ণভাবে প্রকাশ করার জন্য পদগুলোকে নিম্নলিখিতভাবে যথাস্থানে সন্নিবেশিত করতে হবে। যেমন কাল আমাদের স্কুলের পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। বাক্যটি আসক্তি সম্পন্ন হয়েছে, অর্থাৎ বাক্যটির মিলকরণ সুন্দর হয়েছে, মনের ভাব প্রকাশ পেয়েছে। তারপর যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। কি বলা হয়েছে? বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত, পদের মধ্যে যে বাক্যের মধ্যে, বাক্যস্থিত মানে বাক্যে অবস্থিত, অর্থাৎ বাক্যের মধ্যে পদসমূহের অন্তর্গত, পদ যে রয়েছে তার অন্তর্গত এবং ভাবগত মেল বন্ধনের নামই হলো যোগ্যতা। অর্থাৎ ভাবের একটা মেলবন্ধন থাকতে হবে, মিল থাকতে হবে। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে পদসমূহের অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। এখানে যে বাক্যটা বলা হয়েছে, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, বর্ষা বৃষ্টি হলেই তো প্লাবন হয়, প্লাবিত হয়ে যায়, মাটির উপরে পানি প্লাবিত হতে থাকে। এটা বর্ষার সাথে প্লাবনের একটা সম্পর্ক বিদ্যমান। এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে পদসমূহের অর্থগত ভাবগত সমন্বয় রয়েছে। বাক্যের মধ্যে পদের অর্থগত এবং ভাবগত একটা সমন্বয়, মিল রয়েছে। কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না। তুমি যদি এইভাবে বলো, বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাবের দিক থেকে যোগ্যতা হারাবে, কারণ একটা যোগ্যতার বাক্য হলো না, বাক্যটা এখানে যোগ্যতা হারিয়ে গেল, কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না। শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে। রীতিসিদ্ধ বা অর্থবাচকতা। শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে। কি বিষয়গুলো? রীতিসিদ্ধ, অর্থবাচকতা। প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। প্রকৃতি এবং প্রত্যয়জাত। প্রকৃতি তো জানো তোমরা, ক্রিয়ার মূল প্রকৃতি, প্রত্যয় হলো মূলের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় তা প্রত্যয়। অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়। যেমন শব্দ রীতিসিদ্ধ, প্রকৃতি যুগ প্রত্যয়, প্রকৃতি যুগ প্রত্যয়জাত অর্থ। তো 1 নম্বরে বাধিত, অনুগৃহীত বা কৃতজ্ঞ। বাদ যুগ ইত, বাধা প্রাপ্ত। তৈল, তিল জাতীয়, তিল যোগ স্নেহ, তিলজাত স্নেহ পদার্থ, বিশেষ কোনো শস্যের রস। দুর্বোধ্যতা, অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। বিনষ্ট মানে নষ্ট হয়। অপ্রচলিত, দুর্বোধ্য, যে শব্দগুলো প্রচলিত না, মানুষে চিনে না, অপরিচিত। দুর্বোধ্য, যা চেনা যায় না, যে শব্দের সাথে পরিচয় নাই, শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ, এটা এমন একটা শব্দ যে এই শব্দের সাথে আমরা পরিচিত নই, চাতুরী বা মায়া অর্থে, কিন্তু বাংলা প্রপঞ্চ শব্দটি অপ্রচলিত।
উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ হলো ঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। এখানে বলা হয়েছে উপমা মানে তুলনা, অলঙ্কার মানে সাজসজ্জা, অর্থাৎ সুন্দর শব্দ চয়ন করা, এটাই হলো বাক্যের অলঙ্কার। যেমন এগুলো যদি হয়, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। বীজ ক্ষেত্রে বপন করা হয়, মন্দিরে নয়। কাজেই বাক্যটি হওয়া উচিত আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। অর্থাৎ কাজেই বাক্যটি এমন হওয়া উচিত আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। তাহলে উপমার ভুল প্রয়োগ করে আমরা বাক্যটাকে কী করব না, সৌন্দর্যের হানি করব না। বাহুল্য দোষ। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে ফেলে। যেমন দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। আলেমগণ বহুবচনবাচক শব্দ, এর সঙ্গে সব শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করছে। যেমন দেখো, একটা বাক্যে দুইটা বহুবচন থাকলে তার বাহুল্য দোষ হয়। যেমন এখানে দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। এখানে দুইটা বহুবচন রয়েছে। সব, আলেম হলো বিশেষ্য, গণ হলো বহুবচন, সব বহুবচন। সুতরাং একটা বাক্যে দুইটা বহুবচন বাহুল্য দোষ হয়ে যায়। এর সঙ্গে সব শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করছে। বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা ভাষা বৈচিত্র্যের ঐতিহ্য। বাগধারাটা হলো ভাষার বৈচিত্র্যতার একটা ঐতিহ্য বহন করে। এর যথেষ্ট পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়। এর যথেষ্ট যদি পরিবর্তন করে ফেলো তাহলে শব্দের কি হবে, যোগ্যতা হারাবে। যেমন অরণ্যে রুদন অর্থাৎ নিষ্ফল আবেদন, এর পরিবর্তে যদি বলা হয় বনে ক্রন্দন, তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে। কারণ সঙ্গত কারণেই তোমরা মনে করতে পারো যে অরণ্য মানে বন, রুদন মানে কান্না করা, কিন্তু নিষ্ফল আবেদন, যেখানে তুমি যে আবেদনটা করবা, যেখানে যেটা অ্যাপ্লাই করবা, যদি সার্থক না হয়, এইটাই হলো নিষ্ফল আবেদন বা অরণ্য রুদন, বাগধারার অর্থে বলা হয়। আর এর পরিবর্তন যদি বলা হয় বনে ক্রন্দন, তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে। সঙ্গত কারণেই বাগধারার সাথে সম্পর্কিত হলো অরণ্য রুদন, যার অর্থ দাঁড়াবে নিষ্ফল আবেদন। কিন্তু এটি পরিবর্তে যদি বলা হয় বনে ক্রন্দন, তবে বাগধারাটি কী হবে, যোগ্যতা হারাবে। আশা করি বুঝতে পারছ। গুরুচণ্ডালীর দোষ। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালীর দোষ সৃষ্টি করে। আমি তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। তৎ মানে তার, সম মানে সমান। কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃত শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে, কখনো কখনো, সব সময় না। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। যদি এই দোষে দুষ্ট থাকে, শব্দ তার যোগ্যতা হারাবে। যেমন ধরো গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া প্রভৃতি স্থলে যথাক্রমে গরুর শকট, শব পোড়া, মরাদাহ প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। বাক্য প্রকরণে তাহলে আমরা কি পেলাম? ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। তাইলে যদি নৈর্ব্যক্তিক প্রশ্নে থাকে ভাষার মূল উপকরণ কি? বাক্য, এবং বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। এছাড়াও ভাষার বিচারে আমরা বাক্যের তিনটা গুণ পেয়েছি। গুণ তিনটা কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এছাড়াও শব্দের যোগ্যতার সঙ্গে যে জিনিসগুলো জড়িত থাকবে, শব্দের যোগ্যতা যদি তুমি অর্জন করাতে চাও, তাহলে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো আমরা। যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ আমরা কখনোই করব না, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ এবং বাগধারার শব্দ পরিবর্তন, গুরুচণ্ডালী দোষ। এইগুলো দিকে আমরা সতর্ক রেখে বাক্য গঠন করব। এছাড়াও আমরা বাক্যের মধ্যে আর দুইটা জিনিস পাবো। সেটা হলো বাক্যের দুইটি অংশ থাকে। একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। অর্থাৎ বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলি, এবং উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বলে বিধেয়। যেমন ধরো উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। খোকা এখন বই পড়ছে। কে পড়ছে? খোকা। খোকা হলো উদ্দেশ্য। কি পড়ছে? বই পড়ছে। বই পড়ছে হলো বিধেয়।
আর উদ্দেশ্য ও বিধেয় এটা বাক্যের উপাদানও বলা যায়। তোমরা মনে রাখবে বাক্যের উপাদান কয়টি? দুইটি। কি কি? উদ্দেশ্য এবং বিধেয়। বিশেষ্য বা বিশেষ স্থানীয় অন্যান্য পদ বা পদসমষ্টি যুগে গঠিত বাক্যাংশ বাক্যের উদ্দেশ্য হতে পারে। মনে রাখো যে বিশেষ্য বা বিশেষ স্থানীয়, যদি কোনো বাক্যে বিশেষ্য থাকে অথবা বিশেষ স্থানীয় অন্যান্য পদ বা পদসমষ্টি যোগে গঠিত বাক্যাংশ বাক্যের উদ্দেশ্য হতে পারে। সৎ লোকেরাই প্রকৃত সুখী, বিশেষ রূপে ব্যবহৃত বিশেষণ। মিথ্যা কথা বলা খুবই অন্যায়, ক্রিয়াজাত বাক্যাংশ। এটা মিথ্যা কথা বলা হলো ক্রিয়া, মিথ্যা কথা বলা খুবই অন্যায়, ক্রিয়াজাত বাক্যাংশ এটা। উদ্দেশ্যের প্রকারভেদ। উদ্দেশ্যের কতগুলো প্রকারভেদ রয়েছে, প্রকারভেদগুলো আমরা এখন দেখব। একটি মাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলে। আর সরল উদ্দেশ্য কি? একটি মাত্র পদ বিশিষ্ট, একটা বাক্যের মধ্যে যদি একটা পদ থাকে এই কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলে। উদ্দেশ্যের সঙ্গে বিশেষণাদি যুক্ত থাকলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে। আর উদ্দেশ্যের সঙ্গে যদি বিশেষণ থাকে, এই উদ্দেশ্যের সাথে যদি বিশেষ্য যুক্ত থাকে তাহলে তাকে বলে সম্প্রসারিত উদ্দেশ্য। উদ্দেশ্যের সম্প্রসারণটা তাহলে এরকম মনে করো, বিশেষণ যুগে যদি হয় সম্প্রসারণ উদ্দেশ্য বিধেয়। তোমরা এইভাবে সাজালে যেমন বিশেষণ যুগে কুখ্যাত দস্যুদল ধরা পড়ছে, তাইলে এখানে উদ্দেশ্যের সম্প্রসারণ হলো বিশেষণ যুগে, আর সম্প্রসারণ হলো কুখ্যাত, উদ্দেশ্য হলো দস্যুদল, আর বিধেয় হলো ধরা পড়েছে। সম্বন্ধ পদ যুগে যদি হয় হাসিমের ভাই এসেছে, তাহলে সম্বন্ধ পদ হলো উদ্দেশ্যের সম্প্রসারণ হাসিমের ভাই হলো উদ্দেশ্য, এসেছে বিধেয়। 3. সমার্থক বাক্যাংশ যুগে যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে, তাইলে যারা অত্যন্ত পরিশ্রমী হলো সম্প্রসারণ, আর উদ্দেশ্য হলো তারাই, বিধেয় হলো উন্নতি করে। অসমাপিকা ক্রিয়া বিশেষণ যুগে চাটুকার পরিবৃত্ত হয়েই বড় সাহেব থাকেন, তাইলে এখানে সম্প্রসারণ হলো চাটুকার পরিবৃত্ত হয়েই, উদ্দেশ্যকে বড় সাহেব, আর বিধেয় হলো থাকেন। বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুগে যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন, আর এখানে সম্প্রসারণ যার কথা তোমরা বলে থাকো, উদ্দেশ্য হলো তিনি, আর বিধেয় হলো এসেছেন। বিধেয়ের সম্প্রসারণ ক্রিয়া বিশেষণ যুগে উদ্দেশ্য হলো ঘোড়া দ্রুত চলে। ক্রিয়া বিশেষণ, ঘোড়া কীরকম চলে? দ্রুত। দ্রুত হলো তার বিশেষণ, দ্রুত চলে। তারপর ক্রিয়া বিশেষণীয় যুগে ছোট বিমান অতিশয় দ্রুত চলে। কাদি যুগে ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যুগে তিনি যেভাবেই হন আসবেন। বিধেয় বিশেষণ যুগে ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। তো এইখানে সম্প্রসারণ ইনি, উদ্দেশ্য হলো আমার বিশেষ, অন্তরঙ্গ বন্ধু হলো বিধেয়। গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ। বাক্য হলো কত প্রকার? গঠন অনুযায়ী যদি আসে পরীক্ষা, যে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার। 1 সরল বাক্য, 2 মিশ্র বা জটিল বাক্য, 3 যৌগিক বাক্য। সরল বাক্য, এবার সরল বাক্যে আমরা সংজ্ঞায়িত করব, যে বাক্যে একটিমাত্র কর্তা মানে উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। একটা বাক্যের মধ্যে একটি কর্তা থাকবে, যাকে এই কর্তাকে বলে উদ্দেশ্য, এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়াটাকে আমরা বিধেয় ধরে নিব, তাকে সরল বাক্য বলি। পুকুরে পদ্মফুল জন্মে, এখানে পদ্মফুল হলো উদ্দেশ্য এবং জন্মে হলো বিধেয়। আশা করি বুঝতে পারছ। এরকম বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও। খোকা সকালে স্কুলে গিয়েছে। স্নেহময়ী জননী, যেমন জননী উদ্দেশ্য, স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালোবাসেন বিধেয়। বিশ্ববিখ্যাত মহাকবিরা, এখানে বিশ্ববিখ্যাত মহাকবিরা উদ্দেশ্য, ঐন্দ্রজালিক শক্তিসম্পন্ন লেখনী দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন বিধেয়। মিশ্র বা জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল
বাক্য বলে। আমি আবার বলছি, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ, অর্থাৎ পরস্পরের সাপেক্ষ হবে, অনুসারী হবে, এভাবে যদি ব্যবহৃত হয় তখন তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন ধরো, উদাহরণ দিলে আরও ব্যাপারটা আরেকটু সুন্দর করে বুঝে যাবে। আশ্রিত বাক্য, যে পরিশ্রম করে, এটা হলো আশ্রিত বাক্য। সেই সুখ লাভ করে, প্রধান খণ্ডবাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তাহলে দুইটা বাক্য আমি একসঙ্গে আবার বললাম। যে পরিশ্রম করে, এটা হলো আশ্রিত বাক্য। প্রধান খণ্ডবাক্য, সেই সুখ লাভ করে, অর্থাৎ আশ্রিত বাক্য থেকে প্রধান খণ্ডবাক্য, সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করে। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। এখানে আশ্রিত বাক্য হলো সে যে অপরাধ করেছে, প্রধান খণ্ডবাক্য হলো তা মুখ দেখেই বুঝেছি। আশ্রিত খণ্ডবাক্য আবার তিন প্রকার: বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? তিন প্রকার। এক, বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। দুই, বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। তিন, ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যটা এরকম: যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষের কাজ করে তাকে বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। অর্থাৎ যে আশ্রিত খণ্ডবাক্য যেখানে আশ্রয় গ্রহণ করে, যে খণ্ডবাক্যটা প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষের কাজ করবে, কাজ করবে, কোন পদের কাজ করবে? বিশেষের কাজ করবে, তাকে বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেহেতু বিশেষের মতো কাজ করবে, সেই জন্য বিশেষ স্থানীয় বলা হয়েছে। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। যেমন একটা উদাহরণ দিলে আরও বেশি বুঝবে। আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে। এটা বিশেষ স্থানীয় খণ্ডবাক্য, ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয়েছে। আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে, বিশেষ স্থানীয় খণ্ডবাক্য, ক্রিয়ার কর্মরূপে। এখানে কাজ করা ক্রিয়া আছে এবং বিশেষ্য আছে। তদ্রূপ আরেকটা উদাহরণ দিলে আরও বেশি ভালো করে বুঝবে আশা করছি। তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না, ব্যাপারটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে ফল ভালো হবে না। তারপর বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। বিশেষণ মানে জানো তো তোমরা, বিশেষের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এটা হলো বিশেষণ। যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। আশ্রিত বাক্যটি সেই সর্বনামের অবস্থা প্রকাশ করছে। কারা? লেখাপড়া যে করে সেই গাড়ি ঘোড়া চড়ে, সুতরাং এটা বিশেষণ স্থানীয় আশ্রিত। এখন গাড়ি ঘোড়া চড়া, এটা ভালো দিকটা বলা হয়েছে, অর্থাৎ লেখাপড়া করে সে ভালো কিছু করে। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, যে এ সভায় অনুপস্থিত সে বড় দুর্ভাগা। এগুলো হলো বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। আমি আবার বলছি, যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, অর্থাৎ কাজ তো থাকবেই, এবং ক্রিয়াপদের স্থান থাকবে, কাল ও কারক নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন, যতই করিবে দান তত যাবে বেড়ে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে সেখানেই দিক চক্রবাল। তারপর যাচ্ছি যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে বলে যৌগিক বাক্য। অর্থাৎ পরস্পর নিরপেক্ষ, বাক্যটা থাকবে নিরপেক্ষ, দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে বলে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয়যুগে সংযুক্ত বা সমন্বিত থাকবে। তোমরা মনে রাখবে, সেই যৌগিক বাক্যের মধ্যে
এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যুগে সংযুক্ত বা সমন্বিত থাকবে। অর্থাৎ যৌগিক বাক্যের মধ্যে এই অব্যয়গুলো সংযুক্ত থাকবে। যেমন ধরো একটা উদাহরণ দিই, নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না। যে এই যে তথাপি, উদয়াস্ত পরিশ্রম করব অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না, অন্যের কাছে যাব না। এই তথাপিটাই হলো যৌগিক বাক্যের সংযোগ সাধন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে যা পড়েছি চলো কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা যাচাই করে নিই। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ বাক্য। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? 3টি। 4, বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? কোন গুণের অভাব রয়েছে? যোগ্যতা। আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছ। তাইলে আজকের ক্লাসে প্রথম পর্যায়ে আমরা বাক্যের লক্ষণ, প্রকারভেদ, বাক্যের গুণ এবং শব্দের যোগ্যতার সঙ্গে জড়িত বিষয়গুলো পড়েছি এবং দ্বিতীয় পর্যায়ে পড়েছি উদ্দেশ্য ও বিধেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এগুলো ভালো করে লাইন বাই লাইন উদাহরণ সংজ্ঞা সুন্দর করে পড়বে। পড়ার পরে আয়ত্ত করে তারপরে বাড়ির কাজগুলো করবে। এবার খাতা কলম হাতে নিয়েছো, আগেই বলেছিলাম, তো খাতা কলম হাতে নাও, বাড়ির কাজের জন্য কিছু প্রশ্ন লিখে নাও। নিশ্চয়ই খাতা কলম হাতে নিয়েছো। এবার প্রশ্ন লিখে নাও। প্রশ্ন 1, বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? 2, সব পোড়া শব্দটিতে কি দোষ দেখা যায়? 3, সকল আলেমগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? সকল আলেমগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? 4, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, বাক্যটিতে কি দোষ দেখা যায়? 5, বাক্যের দুটি অংশ কি কি? 6, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? 7, খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? 8, যতই করিবে দান তত যাবে বেড়ে, এটি কোন ধরনের বাক্য? 9, যৌগিক বাক্যে কি কি অব্যয় সংযুক্ত হয়? 10, পুকুরে পদ্মফুল জন্মে, এ বাক্যে উদ্দেশ্য বিধেয় কোনটি? 11, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? প্রশ্ন 12, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোন ধরনের বাক্য? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোন ধরনের বাক্য? আশা করি সবাই লিখতে পারছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ ক্লাসের শেষ প্রান্তে এসে গিয়েছি আমরা। তোমরা বইয়ের এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে ভালোভাবে পড়বে। প্রত্যেকটার সংজ্ঞা, উদাহরণ মনোযোগ সহকারে পড়বে। এই বাড়ির কাজগুলো তোমরা বই বন্ধ করে উত্তরগুলি তারপর লিখবে। এছাড়াও আরও সুন্দর করে আরও বেশি নৈর্বৃত্তিকগুলো, বহু নির্বাচনী প্রশ্নগুলো আয়ত্ত করবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। কোনো সমস্যা হলে আমাকে বলবে। ঘর থেকে বের হবে না, নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। সামনের ক্লাসে হয়তো অন্য আরেকটু বিষয় নিয়ে সংযুক্ত হব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।